আজকে আমরা পদার্থের কঠিন অবস্থার যে 5 নম্বর ক্লাসে চলে এসেছি, অর্থাৎ সলিড স্টেটের 5th ক্লাসে। এই ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একক কোষের প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি অফ ইউনিট সেল। একক কোষের প্যাকিং দক্ষতাটা কি? একক কোষটা আমরা জেনেছি, কিন্তু একক কোষের প্যাকিং দক্ষতাটা কি সেটা আমরা এখনো পর্যন্ত জানিনি। দেখো, আমরা একক কোষ ঘনকাকার যে একক কোষ 3 রকমের হয়। একটা হচ্ছে সরল, একটা দেহকেন্দ্রিক এবং আরেকটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। এই 3 রকমের একক কোষে আমরা কণা সংখ্যা যথাক্রমে জেনেছি 1, 2 এবং 4। ফলে এই কোষগুলিতে যে কণা এবং কণাগুলি দ্বারা অধিকৃত আয়তনের পরিমাণ বিভিন্ন হবে এবং কোনো একক কোষে কণাগুলি যেভাবেই বিন্যস্ত হোক না কেন, কোষের মধ্যে কিন্তু কিছুটা অংশ ফাঁকা থেকেই যাবে। কেন? দেখো, আমরা কি জানি যে কোনো কণাগুলো কি হয়, গোলকাকার হয়। তাহলে গোলকাকার জিনিস আমরা যেভাবেই রাখি না কেন, গোলকাকার জিনিস আমরা যতই ঠাসাঠাসি রাখি না কেন, আমি একটা 3টে গোলককে রাখলাম একবারে ক্লোজড আকারে, মানে এর থেকে আর ক্লোজড রাখা যায় না, তাও দেখবে মাঝখানে একটা ফাঁকা স্থান থেকেই যায়। সেই জন্য বলা হয়েছে যে একক কোষে কণাগুলি যেভাবেই বিন্যস্ত হোক না কেন, কোষের মধ্যে কিন্তু কিছুটা সবসময় ফাঁকা স্থান থেকে যায়। তো এই ফাঁকা স্থানটা নির্ণয় করার জন্য আমাদের কিন্তু প্যাকিং দক্ষতাটা অবশ্যই নির্ণয় করতে হবে। মানে প্যাকিং দক্ষতাটা অ্যাকচুয়ালি এর অপোজিট, ঠিক আছে? আর প্যাকিং দক্ষতার অপোজিট হচ্ছে এই ফাঁকা স্থানটা কী করে পেবো সেটা ক্যালকুলেশন করা। তাহলে প্যাকিং দক্ষতাটা কাকে বলে জেনে নিচ্ছি। প্যাকিং দক্ষতাটা কি? কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ, আবার বলছি, কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ উক্ত কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত থাকে তাকে ওই কোষের প্যাকিং দক্ষতা বলা হয়। বোঝা গেছে? তাহলে প্যাকিং দক্ষতার সমান আমরা কি বলতে পারি? প্যাকিং দক্ষতার সমান কি বলা যায় যে একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, যদি একটা কণা হয় কণা হবে, আর অনেকগুলো হলে কণাগুলি হবে। তাই একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই একক কোষের মোট আয়তন। যেহেতু ভগ্নাংশ সেই জন্য একক কোষের মোট আয়তন বের করতে হচ্ছে। একক কোষের মোট আয়তন। তো এটা হচ্ছে আমরা গাণিতিক রূপ, মানে এটা ক্যালকুলেশনের জন্য ব্যবহার করে। সংজ্ঞাটা তোমরা আগেই বলেছি। এই যে একক কোষের প্যাকিং দক্ষতা, এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা ধরেই নেওয়া হয় যে কণাগুলি সম আকারের গোলক এবং এগুলি কোষের মধ্যে ঘন সন্নিবেশিত থাকে। এগুলো কি? তাহলে এগুলো কণাগুলি কি? কণাগুলি সম আকারের গোলক এবং কি ঘন সন্নিবেশিত আকারে থাকে। মানে এটা ক্লোজ প্যাক, ইংরেজিতে বলা হয় ক্লোজ প্যাক, যেটা তোমাদের আমি এখনই দেখেছি। যতটা সম্ভব কাছাকাছি থাকা যায়, অর্থাৎ ফাঁকা স্থানেরটাকে যতটা কম করা যায় সেটাকে বলা হচ্ছে ক্লোজ। এবারে আমরা বিভিন্ন ধরনের যে ঘনকাকার একক কোষ তার প্যাকিং দক্ষতাটা আমরা নির্ণয় করব। এরকম প্রথমে আমরা দেখছি যে সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। সরল ঘনকাকার একক কোষ তোমরা জেনেছো আগে, তবু আমি ছবিটা একটু এঁকে দিচ্ছি কীরকম হয় না। প্রথমে একটা ঘনক থাকে, ঘনকের প্রত্যেকটি কৌণিক বিন্দুতে একটা করে কোণা থাকে। এটা যদিও ঘনক নয়, একটা ঘনকের একটা পৃষ্ঠতল,
তাহলে প্রত্যেকটা কৌণিক বিন্দুতে একটা করে কণা থাকে এবং এই ধরনের একক কোষের মানে যে মোট কণা সংখ্যাটা কি হয়, মোট কণা সংখ্যা আমরা কি জানি, মোট কণা সংখ্যা সমান 1 হয়। এটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি, সেই 1/8 × 8 করে আমরা বের করেছি। এবারে দেখো আমরা কিভাবে প্যাকিং এফিসিয়েন্সিটা বের করছি। তাহলে দেখো প্যাকিং দক্ষতা বের করার জন্য প্রথম ধাপটা কি, আমাকে একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তনটা আমাকে বের করতে হবে। এখন আমি মনে করি যে একটি ঘনকাকার একক কোষের কিনারা বা বাহুর দৈর্ঘ্যটা এই একটা একটা কিনারাকে আমরা ধরলাম এই, ঠিক আছে। তাহলে মনে করি, ধরি একক কোষের কিনারা বা বাহুর দৈর্ঘ্য সমান এটা আমি ধরলাম। আর কি, এর গঠনকারী কোণা যেগুলোকে আমরা গোলক রূপে ধরেছি তাদের ব্যাসার্ধ আমি মনে করলাম আর, মানে এই যে এদের এই যে কোণাগুলো রয়েছে এখানে, সেই কোণাগুলোর ব্যাসার্ধ আমি ধরলাম আর। তাহলে গঠনকারী কণাগুলির ব্যাসার্ধ সমান আর ধরে নিয়েছি এবং প্রত্যেকটা ব্যাসার্ধই কিন্তু আর। ঘন সন্নিবেশের ফলে কৌণিক বিন্দু স্থিত কণাগুলি একক কোষের বাহু বরাবর পরস্পরের সংস্পর্শে থাকে। এই যে বাহু বরাবর মানে ক্লোজ প্যাকিং এর জন্য কি হয়, এই কণাগুলি দুটো কণা কি হয়, বাহু বরাবর পরস্পরের সংস্পর্শে থাকে, ঠিক আছে। যার জন্য আমি কি বলতে পারি, একক কোষের বাহুর দৈর্ঘ্য সমান 2 × কণার ব্যাসার্ধ, মানে এই যে দুটো ব্যাসার্ধ নিয়ে একটা বাহু হবে, অর্থাৎ একক কোষের বাহুর দৈর্ঘ্য সমান 2 × কণার ব্যাসার্ধ সমান 2r, যেহেতু কণার ব্যাসার্ধ হচ্ছে আর। এরপরে কি না, এরপরে আমি কি লিখবো না, প্রতিটি কণার আয়তন বের করব। প্রতিটি কণার আয়তন কত হবে, প্রতিটি কণার আয়তন আমরা কি জানি, গোলকের আয়তন হবে। গোলকের আয়তন কি হবে, 4/3 πr3, যেহেতু ব্যাসার্ধটা আর হয়েছে। এরপরে কি না, সরল ঘনকাকার একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তন, মানে এই জিনিসটা, কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কত হবে। তাহলে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কি হবে, কণার সংখ্যা ইন্টু কণার আয়তন, মানে এটাকে কণার সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে অতএব কণা দ্বারা অধিকৃত মোট আয়তন সমান কণার সংখ্যা ইন্টু একটি কণার আয়তন সমান কি হবে, কণার সংখ্যাটা আমরা কি জানি, একক কোষের ক্ষেত্রে কণার সংখ্যা 1 হয়। তাহলে 1 × 4/3 πr3 সমান 4/3 πr3 হচ্ছে। এবারে আমার এতটা এই জিনিসটা হলো, এবারে আমাকে এইটা বের করতে হবে, অর্থাৎ একক কোষের মোট আয়তন। একক কোষের মোট আয়তন আমরা কি জানি, বাহুর কিউব হয় যেহেতু ঘনকের ক্ষেত্রে। তাহলে অতএব একক কোষের মোট আয়তন কি, ঘনকের আয়তন যেটা হয় সমান বাহুর কিউব মানে এর কিউব। এখন এ সমান আমরা কি জানি, এ সমান 2r হয়। তাহলে এ সমান 2r মানে 2r এর হোল কিউব সমান 8r3। এখন তার মানে কি, এইটাকে এই 4/3 πr3 কে 8r3 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে প্যাকিং দক্ষতা সমান কি হবে, অতএব প্যাকিং দক্ষতা সমান 4/3 πr3 ডিভাইডেড বাই 8r3। তাহলে r3 কেটে গেল,
তুমি দেখবে এটা যদি তোমরা ভাগ করো তাহলে দেখবে 4/3 মানে 4/3 ইন্টু 1/8 হয়ে যাবে। কারণ এটা কাটাকাটি করলে দেখবে হচ্ছে তোমার π/6 হচ্ছে, π/6। তাহলে প্যাকিং দক্ষতাটা হচ্ছে π/6। তাহলে π/6কে আমি যদি ভাঙি, পাই মানে কত, 22/7 ইন্টু 1/6। তাহলে দেখো এটা 3 2 3 6 2 11 22 মানে 11/21। এটা কাটাকাটি করলে হয়ে যাবে 0.524, 0.524 মানে এটা 52.4%। এত পার্সেন্ট এটা প্যাকিং দক্ষতা। তাহলে আমি কি বলতে পারি যে সরল ঘনকাকার একক কোষে অধিকৃত আয়তনের পরিমাণ 52.4% এবং ফাঁকা স্থানের পরিমাণ কত, ফাঁকা স্থানের পরিমাণ, অতএব ফাঁকা স্থানের পরিমাণ সমান 100 মাইনাস 52.4 সমান কত হচ্ছে, এটা তাহলে হয়ে যাচ্ছে 47.6%। এটা হচ্ছে ফাঁকা স্থানের পরিমাণ। তাহলে এই হলো আমার টোটাল সরল ঘনকাকার একক কোষ। এবারে আমরা দেখে নিচ্ছি যে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ হলে তার প্যাকিং দক্ষতাটা কীরকম হয় সেটা আমরা ক্যালকুলেশন করছি। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কৌণিক বিন্দু ছাড়াও, মানে এই যে কৌণিক বিন্দুগুলো রয়েছে, এটা আমি একটা পৃষ্ঠ দেখাচ্ছি, এই কৌণিক বিন্দুগুলো তো রয়েছেই, 8টা কৌণিক বিন্দুতে 8টি, ছাড়াও এর দেহকেন্দ্র মানে একবারে মাঝখানে, ভেতরের দিকে মাঝখানে একটি কিন্তু কণা রয়েছে। এবং একক কোষে মোট কণার সংখ্যাটা কত, এক্ষেত্রে মোট কণার সংখ্যা সমান 2। এবং এখানে কি হয় না, এক্ষেত্রে কৌণিক বিন্দু স্থিত কণাগুলি, আবার বলছি কৌণিক বিন্দু স্থিত কণাগুলি মানে পরস্পরের সংস্পর্শে কিন্তু থাকে না, কিন্তু দেহকেন্দ্রে অবস্থিত কণার সংস্পর্শে থাকে। মানে কি, আমি যদি ক্লোজ প্যাকিং আকারে লিখি, এই আকারটা কীরকম হবে, মানে মাঝের কণাটা এরকম হয়, যেহেতু সবগুলো কণার আকার একই, এবং কৌণিক বিন্দু 4টে কৌণিক বিন্দুতে কণাগুলো এরকম থাকে, এর সঙ্গে লেগে থাকে, পরস্পরের সঙ্গে নয়। তাহলে এটা এরকম থাকলো, এটা এরকম থাকলো, এটা এরকম। তাহলে বুঝতে পেরেছ, কৌণিক বিন্দুতে কণাগুলো পরস্পরের সংস্পর্শে থাকে না, কিন্তু এগুলো কি হয়, দেহকেন্দ্রের যে কণা তার সংস্পর্শে থাকে, অর্থাৎ এই পৃষ্ঠটা এরকম হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে একইভাবে আগের মতো আমি তাহলে কি করব, এর ধরে নিচ্ছি যে এর বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এ, এবং এর প্রত্যেকটা কোণার ব্যাসার্ধ হচ্ছে আর, এ এবং আর, এটা আমি ধরে নিচ্ছি, আগের মতো লিখছি না এটা। এবারে আমি এখানে কি দেখব, একটা ক্যালকুলেশন করব, কি ঘনকাকার একক কোষের যে দেহ কর্ণ রয়েছে, অর্থাৎ বডি ডায়াগোনাল, পৃষ্ঠকেন্দ্র নয়, যে বডি কেন্দ্র রয়েছে, বডি ডায়াগোনালটা যে দেহ কেন্দ্র রয়েছে তার দৈর্ঘ্যটা আমি কি ধরলাম, ডি ধরলাম। অর্থাৎ এক্ষেত্রে এটা যদি একটা ঘনকাকার হয়, এর যে দেহ কেন্দ্র মানে এই কর্ণ থেকে, এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দু, মানে এখান থেকে এইটা, এই যে দেহ কর্ণ, এটার দৈর্ঘ্য আমি ধরলাম ডি। অর্থাৎ দেহ কর্ণের দৈর্ঘ্য আমি ধরলাম ডি ধরলাম। তাহলে এখান থেকে কি মানে এখান থেকে কি দেখা যায় যে ডি সমান কি 4r। কেন না, একটা দেহ কেন্দ্র মানে দেখো এটা আর, এটা 2r, এটা আবার আর, মানে একটা দেহ কর্ণ সমান 4r। তাহলে এই কি বলতে পারি, ডি সমান 4r। এটা আমি এখান থেকে ছবি থেকে বুঝতে পারছি, যে কনসেপ্ট থেকে। এই যে এখানে এটা যদি আমি একটা ছবির আকারে লিখি, মনে করো এটা হচ্ছে কর্ণ, এটা বাহু, ঠিক আছে, এই সমান হবে, এটা এ, এটা এ, এটা হচ্ছে 4r ধরে নিচ্ছি, এটা 4r, আর এটা এ বাহু ধরে নিচ্ছি, এটাকে আমি ডি ধরে নিয়েছি কর্ণটা। এখন আমি যদি
এটা যদি একটা ত্রিভুজ ধরি, এটাকে মনে করো আমি একটা ত্রিভুজ ধরলাম এ বি সি, একটা ত্রিভুজ ধরি, তাহলে এই ত্রিভুজের অতিভুজটা কি? অতিভুজটা দেখো এ বি। তাহলে আমরা অতিভুজের একটা সূত্র জানি, পিথাগোরাসের সূত্র, সেটা কি? এ বি সমান, তার মানে এটা জানি, এটা সূত্র জানি যে √3 ইন্টু এ সমান, এটা এ বি সমান √3 ইন্টু এ। ঠিক আছে, এটা যদি এমনি করানো হতো √2 ইন্টু এ হতো, কিন্তু ঘনকের ক্ষেত্রে যে কেন্দ্র তার দৈর্ঘ্যটা হচ্ছে এ বি সমান √3 ইন্টু এ। এখন এটা যেহেতু আমি পেয়ে গেছি, এবারে কিন্তু আমার আসল কাজটা হয়ে গেছে। এবারে আমি এই এ বি জায়গায় লিখবো 4r, তাহলে 4r সমান √3 ইন্টু এ, তাহলে আর সমান √3/4 ইন্টু এ। এই √3/4 এর একটা মান আছে কত? 0.433 ইন্টু এ, 0.433 ইন্টু এ। প্রতিটি কোণার আয়তন আমরা জানি 4/3 πr³। প্রতিটি কোণার আয়তন সমান 4/3 πr³। কাজেই দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণাগুলি দ্বারা মোট অধিকৃত আয়তন কত? তাহলে মোট আয়তন সমান কি? কণাগুলি দ্বারা মোট অধিকৃত আয়তন সমান মোট কণা দ্বারা অধিকৃত আয়তন সমান, কণার সংখ্যা কত? 2টি, ইন্টু প্রতিটি কণার আয়তন কত? 4/3 πr³ সমান হচ্ছে 8/3 πr³। এবারে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই যে বেরোলো, অর্থাৎ মোট কণা দ্বারা অধিকৃত আয়তন, এটাকে আমি একক কোষের মোট আয়তন দিয়ে ভাগ করতে হবে। এবার আমি তাহলে একক কোষের আয়তনটা বের করি। অতএব একক কোষের আয়তন সমান কি হবে? এর কিউব। এর মানটা কত? এর মান কিন্তু দেখো, এর মান কিন্তু যদি এর মান বের করি, এ হবে 4/√3 ইন্টু আর, তাহলে 4/√3 ইন্টু √3 ইন্টু আর এর হোল কিউব, বাই 3√3 ইন্টু r³ এবারে এই জিনিসটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে অতএব প্যাকিং দক্ষতা সমান 8/3 πr³ বাই 64/3√3 r³। এটা ক্যালকুলেশন করো কত হচ্ছে। ক্যালকুলেশনটা এখানে যদি করি, সমান হচ্ছে 8/3 ইন্টু 3√3/64। দেখো এটা r³ কেটে যাচ্ছে, ইন্টু পাই, সমান হচ্ছে 3 কেটে গেল, 8 8 64 √3/8 ইন্টু পাই। তাহলে এটা যদি পুরোটা আমি গুণ করে দিই, দেখো এটা পাইয়ের মান 3.14, গুণ করলে হবে 0.68। তাহলে এটা হচ্ছে প্যাকিং দক্ষতা। এবারে অধিকৃত আয়তনের পরিমাণ কত? অধিকৃত আয়তন, কণাগুলি যারা অধিকৃত আয়তন সমান 68%। তাহলে ফাঁকা স্থানটা কত? আগের মতো 100 - 68 সমান হয়ে যাবে, এটা হচ্ছে 32%। ফাঁকা স্থানটা কত? 32%। এখন যদি তোমাকে এটা রিলেটেড ডিরেক্টলি একটা প্রশ্ন করা হয়, কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই ডিরেক্টলি যদি প্রশ্ন করা হয় যে দেহকেন্দ্রিক একক কোষে কণার ব্যাসার্ধ কত, ডিরেক্টলি প্রশ্ন করা হলো দেহকেন্দ্রিক একক কোষে কণার ব্যাসার্ধ আর সমান কত? 0.433 ইন্টু এ, মানে বাহুর দৈর্ঘ্য, ইন্টু লিখতে পারো 0.433 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্যের এত গুণ। এটা একবার শর্ট কোশ্চেন। আর কি যদি বলে যে দুটি নিকটবর্তী এই দেহকেন্দ্রিক একক কোষে দুটি নিকটবর্তী প্রতিবেশী কণার মধ্যেকার দূরত্ব কত? দুটি
নিকটবর্তী প্রতিবেশী কণার মধ্যেকার দূরত্ব কত? যদি বলা হয় তাহলে দূরত্বটা কত হয়ে যাবে? দূরত্ব সমান কি 2r হবে। তাহলে 2r মানে কত? এটার দ্বিগুণ মানে কত হবে? 0.866 ইন্টু এ বা 0.866 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এরপরে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতাটা কিভাবে বের করব? দেখো, পৃষ্ঠকেন্দ্রিকটা একটু সোজা। কেন না, পৃষ্ঠকেন্দ্রিকের ছবি আঁকাটা খুব সোজা। পৃষ্ঠকেন্দ্রিকের একটা পৃষ্ঠের ক্ষেত্রে কীরকম হয়? পৃষ্ঠের ক্ষেত্রে পৃষ্ঠের যে কর্ণ, সেখানে কি হয় না, এই কণাগুলো পৃষ্ঠের দেহকেন্দ্র নয়, পৃষ্ঠের কর্ণের সঙ্গে লেগে আছে এইরকমভাবে। বোঝা গেছে? দেহকেন্দ্রের সঙ্গে নয়, কিন্তু পৃষ্ঠের কেন্দ্রের সঙ্গে এরকমভাবে লেগে আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমি যদি কণা সংখ্যাটা আমরা আগে থেকেই জানি যে এখানে মোট কণা সংখ্যা কত? 4 হয়। বোঝা গেছে? এখানে তাহলে মোট কণা সংখ্যা 4। এবং যেটা এক্ষুনি বললাম যে এই একক কোষের কৌণিক বিন্দুগুলিতে অবস্থিত কণাগুলি পরস্পরের সংস্পর্শে থাকে না, কিন্তু এগুলি পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণার সংস্পর্শে থাকে। পৃষ্ঠকেন্দ্রে যে কণাটা থাকে তার সংস্পর্শে এটা থাকে। এখন ধরি যে এই পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কিনারা বা বাহুর দৈর্ঘ্য এ ধরলাম, এবং এর প্রত্যেকটি কণার ব্যাসার্ধ হচ্ছে আর। যেমন আমি ধরি, এটা লিখলাম না, ধরে নেওয়ার পরে কি না, একক কোষের পৃষ্ঠকর্ণ, দেহকেন্দ্র নয়, পৃষ্ঠকর্ণের দৈর্ঘ্যটা যদি ডি হয়, তাহলে পৃষ্ঠকেন্দ্রের দৈর্ঘ্য যদি ডি হয়, মনে করো এটা পৃষ্ঠকেন্দ্র, এই দৈর্ঘ্যটা আমি ডি ধরলাম, এবং এটা কি বাহু, এইগুলো হচ্ছে এ বাহু যদি হয়, তাহলে কি এই যে ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজটা, এর তাহলে অতিভুজটা কি? অতিভুজটা হচ্ছে ডি। তাহলে অতিভুজ ডি সমান কি হবে? ডি সমান কিন্তু √2 ইন্টু এ। সেটা ছিল √3 ইন্টু এ, এটা হবে √2 ইন্টু এ। এটা যেই পেয়ে গেলাম, তাহলে এই অতিভুজটা, এই ডিটা তাহলে কি, যেহেতু দেখো এখানে ডি মানে কিন্তু 4r, বোঝা গেছে? এখানে 2r, এটা আর, এটা আর, তার মানে 4r = √2 ইন্টু এ। এটা বুঝতে পেরেছো কিনা বলো ভালো করে। দেখো, √2 ইন্টু এটা কিন্তু অতিভুজ। এবার অতিভুজের মানটা কত? অতিভুজ মানে এই কর্ণ, পৃষ্ঠকর্ণ। পৃষ্ঠকর্ণে কি হয়েছে না, তিনটে পরস্পর সংস্পর্শে রয়েছে, তিনটে কণা। কিভাবে সংস্পর্শে রয়েছে না, এখানে দেখো এই যে বিন্দুটা, এটা কিন্তু এই কণার কেন্দ্র, আর এটা এই কণার কেন্দ্র, আর এই পুরো কণাটা এখানে আছে। তাহলে এটার ব্যাস হবে, আর এটার ব্যাসার্ধ যোগ করলে যেটা হবে সেটাই এই পৃষ্ঠকর্ণ। তাহলে সেটাই করেছি, আর প্লাস 2r প্লাস আর করলে 4r হয়, সেই জন্য এটা হলো। এরপরে আমি কি বলতে পারি, এখান থেকে আমি একটা রিলেশন পেতে পারি। এ সমান কত? এ সমান পেতে পারি 4/√2 ইন্টু আর। বোঝা গেছে? 4/√2 ইন্টু আর। বা আর সমান কি পাবো? আর সমান একটা জিনিস পাবো এখান থেকে। আর সমান বের করছি কেন, একটা কারণ আছে, পরে বলছি। আর সমান √2/4 ইন্টু এ সমান কি বলতে পারি? √2/4 এর মান কত? √2/4 এর মান হচ্ছে 0.3535 ইন্টু এ, 0.3535 ইন্টু এ। এটা আমরা আর এর মানটা বের করে রাখছি, পরে লাগবে, একটা শর্ট কোশ্চেনে লাগে। শর্ট কোশ্চেনটা কীরকম হয়, যদি জিজ্ঞাসা করে যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কণার ব্যাসার্ধের মান কত, সেটা কি হয় না 0.3535 ইন্টু ওই পৃষ্ঠকেন্দ্রের, মানে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, সেক্ষেত্রে এটা লাগে। আর এটা তো আমার ক্যালকুলেশনেই লাগবে। এখন এটা ক্যালকুলেশনে কীভাবে হচ্ছে, একক কোষের আমাকে আগে আয়তন বের করতে হবে। একক কোষের আয়তনটা কত? এর কিউব হয়। তাহলে একক কোষের আয়তন সমান এর কিউব। এর মানটা কত? 4/√2 ইন্টু আর এর হোল কিউব। তাহলে হচ্ছে 4×64/2√2 ইন্টু আর কিউব। এটা আমি একক কোষের আয়তন, মানে এই নিচেরটা পেয়ে গেলাম, উপরেরটা এখনো পাইনি। উপরেরটা কি? কণা দ্বারা অধিকৃত মোট আয়তন। কণা
আচ্ছা, আগে একটা কোণার আমরা কি জানি, একটা কোণার আয়তন কত, 4/3 পাই আর কিউব। তাহলে কোণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন কত হবে, কোণার সংখ্যা ইন্টু এইটা, কোণার সংখ্যা কত আমার 4টে কোণা আছে, ইন্টু 4/3 পাই আর কিউব। এবারে এইটাকে আমাকে এইটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে কবে, অতএব প্যাকিং দক্ষতা সমান কত হবে, 4×4 = 16, তার মানে 16/3 পাই আর কিউব। একে কত দিয়ে ভাগ হবে, একে 64/2√2 আর কিউব বাই 64/2√2 ইন্টু আর কিউব। এবারে এটা আমি যদি উপরে নিয়ে যাই গুণ করি কি হবে, সমান 16/3, একটা আর কিউবটা কেটে যাচ্ছে, পাই হলো ইন্টু 2√2/64, 16×4 = 64, তাহলে 2×2 = 4 সমান পাই ইন্টু √2/3×2 = 6, তাহলে π√2/6। এই π√2/6 এর একটা মান আছে 0.74। তাহলে আমি কি বলতে পারি, অধিকৃত আয়তন সমান, এটা তো প্যাকিং দক্ষতা হলো, তাহলে অধিকৃত আয়তন সমান 74%। এবং ফাঁকা স্থান কত, ফাঁকা স্থান 100 - 74 সমান হয়ে যাচ্ছে 26%। এখানে ফাঁকা স্থান। তাহলে সব থেকে কিন্তু, তাহলে দেখো যত কোণার সংখ্যা বাড়ছে তত কিন্তু প্যাকিং দক্ষতা বাড়ছে এবং অধিকৃত আয়তন বাড়ছে, ফাঁকা স্থানটা আস্তে আস্তে কমছে। এক্ষেত্রেও দুটো শর্ট কোশ্চেন হয়, একটা শর্ট কোশ্চেন তো বলেইছি এখানে কি কি হয়। 1 নম্বর শর্ট হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কোণার ব্যাসার্ধ কত। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কোণার ব্যাসার্ধ সমান কত, কোণার ব্যাসার্ধ আর সমান হয়ে যাবে সে যেটা পেয়েছিলাম 0.3535 ইন্টু এ, 0.3535 ইন্টু একক কোষের বাহুর দৈর্ঘ্য। এবং যদি বলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের দুটি নিকটবর্তী প্রতিবেশী কণার মধ্যেকার দূরত্ব সমান কত হবে, 2r। তাহলে 2 ইন্টু 0.3535, এর মানটা তোমরা হিসাব করে কত হচ্ছে, এর মানটা হয়ে যাবে 0.707 ইন্টু এ সমান 0.707, এটা তো ইন্টু এ হচ্ছে, ইন্টু এ মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে। তাহলে এইরকম শর্ট কোশ্চেন কিন্তু প্রত্যেকটা একক কোষ থেকে আসতে পারে, তোমাকে ক্যালকুলেশন না করেও বলতে হবে, কারণ তোমার শর্ট কোশ্চেনে ক্যালকুলেশন করার তো কোনো টাইম নেই, এই জন্য তোমাকে এটা মনে রাখতে হবে। এবারে আমরা যে জানলাম তিনটের ক্ষেত্রে সরল, দেহকেন্দ্রিক এবং পৃষ্ঠকেন্দ্রিক, এই একক কোষগুলোর বিভিন্ন যে রাশিগুলোর মান আর এদের মধ্যে সম্পর্ক, কোণার সংখ্যা, এগুলো যদি আমরা একটা ছকের আকারে লিখি তাহলে আমাদের কিন্তু বিভিন্ন এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো করতে আমাদের খুব সুবিধা হবে। তাহলে একটা ছকের আকারে আমরা এটা জেনে নিচ্ছি। তাহলে প্রথমে এই যে ঘনকাকার একক কোষ, সরল, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, এদের আমি কোণা সংখ্যা, বাহুর দৈর্ঘ্য, ব্যাসার্ধ, এদের দুটোর মধ্যে সম্পর্ক, প্যাকিং দক্ষতা, অধিকৃত আয়তন এবং ফাঁকা স্থান, এগুলো আমি ছকের আকারে লিখছি। প্রথমে দেখো সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কোণার সংখ্যা কত হয়, 1 হয়। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে 2 হয়, এর ক্ষেত্রে 4 হয়। বোঝা গেছে। এবারে বাহুর দৈর্ঘ্যকে আমি তিনটের ক্ষেত্রে এ ধরি, এইগুলো তিনটের ক্ষেত্রেই আমি আর ধরেছি।
এখন এদের মধ্যে সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। সম্পর্কটা হচ্ছে এর ক্ষেত্রে আর সমান a/2, আর সমান a/2 এর ক্ষেত্রে কত, অর্থাৎ দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কত হবে না আর সমান √3/4 ইন্টু a। এর ক্ষেত্রে কত হবে r = a/2√2। এটা হচ্ছে সম্পর্ক। তাহলে a/2 √3/4 ইন্টু a এবং a/2√2 এটা হচ্ছে সম্পর্ক। এবারে প্যাকিং দক্ষতাটা কীরকম? প্যাকিং দক্ষতাটা হচ্ছে 0.524%। এর ক্ষেত্রে 0.524% নয়, এটা 0.524। এর ক্ষেত্রে কত হবে 0.68, 0.68। এর ক্ষেত্রে হবে 0.74। তাহলে আয়তনটা কত হবে পার্সেন্টেজের আকারে 50, এটাকে শুধু 100 দিয়ে গুণ করলেই হবে 52.4%, 68%, 74%। তাহলে 100 থেকে বিয়োগ করলেই হবে, এটা 100 থেকে বিয়োগ করলে কত হচ্ছে, এটাকে যদি বিয়োগ করি হচ্ছে 47.6%, এটা বিয়োগ করলে হচ্ছে 32%, এটা হয়ে যাবে 26%। তাহলে এই হচ্ছে পুরো ছক। এটা আমাদের অঙ্কের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এর থেকে খুব সহজ সহজ কিন্তু অঙ্ক পড়ে। সেই অঙ্কগুলো কি কি? অঙ্কগুলো আমি প্রথম অঙ্কটা করাচ্ছি তোমাদের। কোশ্চেন নাম্বার 1, একটা সিলভার ধাতু রয়েছে। সিলভার ধাতু কি করেছে না পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। একটা সিলভার ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, আমি শর্টে লিখছি অঙ্কটা, ঘনকাকার কেলাস গঠন করে যদি উক্ত কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য 407 পিকোমিটার হয়। এর একক কোষের কিনারা অর্থাৎ এর সমান দেওয়া আছে 407 পিকোমিটার। যে তবে সিলভারের পারমাণবিক ব্যাসার্ধ ন্যানোমিটার এককে নির্ণয় করো। পারমাণবিক ব্যাসার্ধ মানে কত হবে সিলভারের, আর যেটা আরটাকে আমাকে ন্যানোমিটার এককে কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছি। তাহলে এই জিনিসগুলো দেওয়া আছে, আমাকে অঙ্কটা কীরকম করতে হবে। তাহলে অঙ্ক দেখো, ভালো করে অঙ্কটা বোঝো কি বলেছে। যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কিনারা দৈর্ঘ্য এ দেওয়া আছে এবং গঠনকারী কণার ব্যাসার্ধ আর দেওয়া আছে। এদের মধ্যে সম্পর্ক কি দেখো, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে আর সমান a/2√2। তাহলে আমি লিখছি এটা আর সমান a/2√2, আর সমান a/2√2। তাহলে বলতে পারি a সমান 2√2 ইন্টু আর, এটাই বলতে পারি আমি। এখন প্রশ্নানুসারে যেটা প্রশ্নে বলেছে এর সমান 407 পিকোমিটার, এটা বলেছে আমাকে, অর্থাৎ 407 পিকোমিটারকে আমাকে আগে ন্যানোমিটারে কনভার্ট করতে হবে, যেহেতু ন্যানোমিটারে চেয়েছে। তাহলে 407 পিকোমিটারকে যদি ন্যানোমিটারে কনভার্ট করি তাহলে এর সমান 407 পিকোমিটার সমান ন্যানোমিটারে করলে কত হবে 10⁻³ দিয়ে গুণ হবে। 407 ইন্টু 10⁻³ এটা কেন হলো এটা মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা কি জানি, আমরা জানি যে 1 পিকোমিটার সমান কি, আমরা জানি 1 পিকোমিটার সমান 10⁻12 মিটার, এটা আমরা জানি। আর 1 ন্যানোমিটার সমান কি জানি, 1 ন্যানোমিটার সমান 10⁻৯ মিটার। তো এখান থেকেই আমি দেখো এটা ডিভাইডেড করে দিলে কি হবে, এটা যদি 1 পিকোমিটারকে 1 ন্যানোমিটারে ডিভাইড করে দাও তাহলে 10⁻³ আসছে, বোঝা গেছে। সেই জন্য 10⁻³ দিয়ে আমি গুণ করেছি। আচ্ছা, এর পরের স্টেপটা কি, এর পরের স্টেপটাই হচ্ছে অ্যান্সারটা বেরোবে যে সিলভারের পারমাণবিক ব্যাসার্ধ। দেখো এখানে আর অ্যাকচুয়ালি এটা সমান এটা, তাহলে বলতে পারি 2√2 আর সমান 107 ইন্টু 10⁻³ এত ন্যানোমিটার। তাহলে আর সমান কি বলতে পারি, বা পারমাণবিক ব্যাসার্ধ সমান কি বলতে পারি, 107 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2√2। এটা যদি তোমরা ভাগ করো, ক্যালকুলেশনটা আমি করে রেখেছি, এটা করলে কত হচ্ছে 0.1438 ন্যানোমিটার, 0.1438 ন্যানোমিটার। তাহলে বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা হচ্ছে। তাহলে আমাকে এই জিনিসটা, তাহলে এই ছকটা কত ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো, এই ছকটা থেকেই সব কিছু আমি পেয়ে যাব, এই সম্পর্কগুলি বিশেষ করে। এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 2।
2 নম্বর যে ম্যাথটা বলেছে, একটা ক্রোমিয়াম ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। ক্রোমিয়াম ধাতু Cr বলেছে দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে যদি ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ, কি বলেছে, যে এই ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ অর্থাৎ R সমান 125 পিকোমিটার হয়, R সমান 125 পিকোমিটার যদি হয়, তাহলে ক্রোমিয়ামের কেলাসে একক কোষের কিনারা দৈর্ঘ্য কত, মানে আর দেওয়া আছে, এ বের করতে বলেছে, এ সমান কত দেওয়া বলেছে। তাও কিছু নেই মানে পিকোমিটারে বের করতে হবে, ন্যানোমিটারে কনভার্ট করার কোনো দরকারই নেই। তাহলে এখানে আর দেওয়া আছে, এ বের করতে হবে। তাহলে আর এর মধ্যে সম্পর্কটা জানলেই হচ্ছে। তাহলে দেখো দেহকেন্দ্রিকের ক্ষেত্রে আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে আর সমান √3/4 ইন্টু এ। তাহলে আমরা কি জানি, আমরা অ্যান্সারটা হচ্ছে আমরা জানি দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাসের ক্ষেত্রে আর সমান √3/4 ইন্টু এ। ঠিক আছে, তাই এখান থেকে আমি এর মানটা পেয়ে যাবো, এর সমান কত হবে, 4r/√3 সমান 4 ইন্টু 125/√3, এত পিকোমিটার। এটা গুণ করলে কত হবে, 125কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 500 হচ্ছে, 500/√3 পিকোমিটার। তো 500কে √3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 288.67 পিকোমিটার, 288.67 PM মানে পিকোমিটার। তাহলে অতএব একক কোষের কিনারা দৈর্ঘ্য কত হবে, এটাই তাহলে এ মানেই তো কিনারা দৈর্ঘ্য। তাহলে এই কিনারা দৈর্ঘ্যটা কত, 288.67 পিকোমিটার। তাহলে এইভাবে অঙ্কগুলো দিলে তোমরা নিশ্চয়ই পারবে, খুব সহজ সহজ অঙ্ক। কোশ্চেন নাম্বার 3 নম্বর যে ম্যাথটা কি বলেছে, একটি মৌল, নামটা বলেনি, বলেছে একটা মৌল সরল ঘনকাকার কেলাস গঠন করে। একটা মৌল সরল ঘনকাকার কেলাস গঠন করেছে যদি উক্ত মৌলের পরমাণুর ব্যাসার্ধ 1.53 আমস্ট্রং হয়। পরমাণুর ব্যাসার্ধটা কত, আর সমান 1.53 আমস্ট্রং যদি হয়, তবে একক কোষের দুটি নিকটবর্তী প্রতিবেশী পরমাণুর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। এটা আমরা আগে পেয়েছি, শর্ট কোশ্চেনে ছিল, মনে আছে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, তাহলে একক কোষে দুটি নিকটবর্তী প্রতিবেশী পরমাণুর মধ্যে দূরত্ব চেয়েছে, বলেছে একক কোষে দুটি নিকটবর্তী প্রতিবেশী কণার, কি বলেছে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। এটা আমরা করানোর সময় বলেছি, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান কি হবে, একটা রিলেশন বলেছিলাম, কত হবে, 2r হয়, কেন্দ্রীয় দূরত্ব সমান 2r হয়, 2 ইন্টু কণার ব্যাসার্ধ, তাহলে 2 ইন্টু r হয়ে যাবে সমান 2r, সমান হয়ে যাবে 2 ইন্টু 1.53 angstrom। যেমন করলে 2 3 6 2 5 10 0 1 2 3 3.06 angstrom। তাহলে এটাই হচ্ছে উত্তর। এখন এইটা রিলেটেড, এই একক কোষের যে প্যাকিং দক্ষতা রিলেটেড কতগুলো কোশ্চেন তোমাদের শর্ট কোশ্চেন যেগুলো আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সেগুলো তোমাদের করাচ্ছি। মনে করো 1 নম্বর যে প্রশ্নটা, শর্ট কোশ্চেন যেটা বলেছে যে দেখাও যে সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা 52.4%। এটা আমরা একটু আগে করেছি, 52.4%। এটা প্রমাণ করাটা দেখানোর দরকার নেই, এটা করেইছি। এবারে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, যে দেখাও যে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের মোট আয়তনের 32% অধিকৃত থাকে। অর্থাৎ দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের 32% কি অনধিকৃত থাকে, মানে ফাঁকা স্থানে এটা। এবং পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে
মোট আয়তনের 74% অধিকৃত থাকে, মানে এই জিনিসটা প্রমাণ করতে বলেছে। এটাও আমাদের হয়ে গেছে প্রমাণ, এটা তাহলে ছাড়ো, এটা কোশ্চেনটা এরকম দেয়। এবারে কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, যে সরল দেহকেন্দ্রিক ও পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের গঠনকারী কণার ব্যাসার্ধ যথাক্রমে R1, R2 ও R3। তাহলে সরল এর ক্ষেত্রে R1, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কত R2 এবং পৃষ্ঠকেন্দ্রিকের কত R3 দিয়েছে। এবং এই একক কোষগুলির প্রতিটির কিনারা দৈর্ঘ্য a হলে তাহলে R1, R2 এবং R3 এর মধ্যে অনুপাত নির্ণয় করো। যদি প্রতিটির ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে যদি একক কোষের কিনারা দৈর্ঘ্য সমান a হয়, তাহলে বলেছে যে R1 = R2 = R3 সমান কত হবে। এই R1, R2 গুলো, R3 গুলো কি, এগুলো হচ্ছে প্রত্যেকটার কোণার ব্যাসার্ধ, কিন্তু প্রত্যেকটার কিন্তু কিনারা দৈর্ঘ্য সমান দেওয়া আছে। তাহলে আমাকে অনুপাতটা বের করতে হবে। তাহলে কীভাবে বের করব, সম্পর্কটা লাগবে, এই সম্পর্কগুলো লাগবে। তাহলে সরলের ক্ষেত্রে, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে, পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে সম্পর্কগুলো কি, প্রথমে আমি দেখে নিচ্ছি যে সরল ঘনকাকারের ক্ষেত্রে কি হবে। তাহলে সরলের ক্ষেত্রে R1, তাহলে R1 সমান কি হবে, R1 সমান হয়ে যাবে a/2, যেহেতু কোণার কিনারা দৈর্ঘ্য a/2 হবে। আচ্ছা, R2 সমান কি, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কি হচ্ছে, R2 সমান √3/4 × a, √3/4 × a, এবং R3 সমান, সবগুলোর ক্ষেত্রে এ হচ্ছে কেন বলাই আছে এখানে। এবারে এর ক্ষেত্রে হবে R3 সমান a/2√2। এইবারে তোমরা অনুপাতটা করে দাও, তাহলে অনুপাতটা সমান কি হয়ে যাবে, a/2 = √3/4 × a a/2√2। সবগুলো থেকে a উড়িয়ে দিলাম, এবারে 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 2 2 × 4, 2 কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 1 = √3/2 1/√2। এই অনুপাতটা এলো। এবারে এটাকেও আমি আরো সরলীকৃত করতে পারি, কিরকম, সবগুলোকে তুমি 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 2 দিয়ে যদি গুণ করে দাও কি হবে, এটা 2 ওটা √3 2/√2 মানে √2। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার, 2 √3 √2টাই হবে আমার এই অ্যান্সার। তাহলে বোঝা গেছে কি করে হলো, একটু ঘুরিয়ে দিয়েছে। কোশ্চেন নাম্বার 4 বলেছে যে নিম্নলিখিত বিষয়গুলি প্রমাণ করো। কি বলেছে, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কণার ব্যাসার্ধ উক্ত কোষের কিনারা দৈর্ঘ্যের 0.43 গুণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কণার ব্যাসার্ধ উক্ত কোষের কিনারা দৈর্ঘ্যের 0.43 গুণ, এটা আমাকে প্রমাণ করার জন্য কি করতে হবে, এটা কিছুই নেই, এই সম্পর্ক থেকে পেয়ে যাব, এটা আমরা প্রমাণ করেছি। তাহলে এটা তোমরা সেই প্রমাণটা দেখে ভিডিওটাকে একটু ব্যাকওয়ার্ড নিয়ে গেলে তোমরা দেখতেই পাবে। এবং পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কণার ব্যাসার্ধ উক্ত একক কোষের কিনারা দৈর্ঘ্যের 0.35 গুণ, এটাও আমি করিয়েছি। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 0.35 গুণ, এটা যদি তোমরা a সমান 1/2√2 করো তাহলে দেখবে তোমরা পেয়ে যাবে এটা। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কেলাসের ঘনত্ব। দেখো, তোমরা যদি প্রতি বছরের যে বোর্ডের প্রশ্নগুলো তোমরা যদি একটু দেখো, বিগত 10 বছরের বা 15 বছরের, দেখবে কম বেশি মানে একটা বছর গ্যাপ দিয়ে বা বেশিরভাগ দেখবে পরপর পড়ে গেছে, ঘনত্ব নিয়ে অঙ্কগুলো কিন্তু প্রায় দেয় তোমাদের সলিড স্টেট থেকে। সেই জন্য ঘনত্ব নির্ণয়টা তোমাদের অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু ঘনত্ব রিলেটেড যে সূত্রগুলো, সেই সূত্র দিয়ে অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সূত্রগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখো, বোঝার চেষ্টা করো কীভাবে সূত্রগুলো হচ্ছে। তাহলে এখানে ডিটারমিনেশন অফ ডেনসিটি অফ এ ক্রিস্টাল। দেখো, কোনো কেলাসের গঠনকারী একক কোষের কিনারা বা বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি, তাহলে ওই কোষের আয়তন আমরা নির্ণয় করতে পারি, এতদিন আমরা নির্ণয় করেছি। আবার যদি একক কোষে উপস্থিত কণাগুলির যদি আমরা ভর জানতে পারি, তবে কিন্তু ওই ভর এবং ওই কোষের আয়তন থেকে আমরা কিন্তু ঘনত্বটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে যেহেতু পদার্থের ঘনত্ব
অবস্থানগত ধর্ম, এটা আমরা জানি যে ঘনত্বটা একটা অবস্থানগত ধর্ম, তাই কেলাসাকার পদার্থের একক কোষের ঘনত্ব ওই কোষের পদার্থের কেলাসের ঘনত্ব তথা পদার্থটির ঘনত্বের সঙ্গে সমান হয়। তাহলে বুঝতে পেরেছো? আবার বলছি, যেহেতু ঘনত্বটা একটা অবস্থানগত ধর্ম, তাই কি না কেলাসের পদার্থের একক কোষের ঘনত্ব ওই কোষের কেলাসের মানে পুরো কেলাসটার ঘনত্বের সঙ্গে কিন্তু সমান হবে। বোঝা গেছে? তাহলে কি বলতে পারি এখানে, একক কোষের ঘনত্ব সমান কেলাসের ঘনত্ব। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তাহলে এই ঘনত্বটা আমরা নির্ণয় করব কিরকম ভাবে। প্রথমে আমরা দেখছি যে ঘনকাকার একক কোষ বিশিষ্ট মৌলিক পদার্থের কেলাসের আমরা ঘনত্ব নির্ণয় করব। কিরকম নির্ণয় করব? ধরা যাক ঘনকাকার একক কোষের কিনারা দৈর্ঘ্য সমান এ, ঠিক আছে? ঘনকাকার একক কোষের ঘনকাকার একক কোষের কিনারা দৈর্ঘ্য সমান এ। প্রতি একক কোষে পরমাণুর সংখ্যাটা কত? জেড। প্রতি একক কোষে পরমাণু বা কণার সংখ্যা, যেহেতু মৌলিক পদার্থ তাহলে পরমাণুর সংখ্যা সমান জেড। এবং মৌলিক পদার্থের পারমাণবিক ভর কত? এম, মানে এক মোলের যে ভরটা সেটা কত? এম। পারমাণবিক ভর ওই মৌলিক পদার্থের, তাহলে মৌলিক পদার্থটির পারমাণবিক ভর সমান ক্যাপিটাল এম। ঘনকাকার একক কোষের আয়তনটা কত তাহলে হবে? যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে ঘনকাকার একক কোষের কত হবে? ঘনকাকার এর কিউব। এতদূর পর্যন্ত আমরা এলাম। এবারে প্রতিটি অণুর ভর কত হবে, মানে প্রতিটি পরমাণুর ভর। যদি পারমাণবিক ভর এম হয়, প্রতিটি পরমাণুর ভর কত হবে? ওকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে অতএব মৌলিক পদার্থটির প্রতিটি পরমাণুর ভর সমান এম কে অ্যাভোগাড্রোর সংখ্যা অর্থাৎ এন দিয়ে আমাকে ভাগ করতে হবে, অর্থাৎ এনটা এখানে কি? অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে অতএব একক কোষের ভর কত হবে না? একক কোষের ভর হচ্ছে কোষে উপস্থিত পরমাণুর সংখ্যা ইন্টু একটা পরমাণুর ভর। তাহলে একটা পরমাণুর ভর এম বাই এন, তাহলে এটাকে আমাকে একক কোষের পরমাণু সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে অতএব একক কোষের ভর সমান একক কোষে পরমাণুর সংখ্যা ইন্টু এম বাই এন। এখন একক কোষে পরমাণু সংখ্যাটা আমরা জানি, বিভিন্ন দেহকেন্দ্রের ক্ষেত্রে, সরলের ক্ষেত্রে আমরা জানি। সেই জন্য আমরা কোষের ভরটা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু পেয়ে যাব। তাহলে এবারে একক কোষের ঘনত্ব কি হবে? এটাকে আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে অতএব একক কোষের ঘনত্ব সমান কি? একক কোষের ভর ডিভাইডেড বাই কোষটির আয়তন। তাহলে একক কোষের ভর ডিভাইডেড বাই কোষটির আয়তন।
তাহলে এটা একক কোষের ভর হচ্ছে পরমাণু সংখ্যা মানে জেড, পরমাণু সংখ্যাটা তো আমরা জানি যে জেড, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি যে জেড ইন্টু m/n। তাহলে এক্ষেত্রে দেখো পরমাণু সংখ্যা তো আমরা জানি যে একক কোষের জেড হয়, তাহলে এক্ষেত্রে আমি কি করব না এই একক কোষের ভর অর্থাৎ জেড ইন্টু m/n কে এই পুরোটাকে আমি কোষটির আয়তন অর্থাৎ এর কিউব দিয়ে ভাগ করে দিচ্ছি। এটা আমার হয়ে গেল ওই একক কোষের ঘনত্ব, এবং এটাকে আমরা রো দিয়ে ডিনোট করি। ঠিক আছে, রোটাকে আমরা কি বলি একক কোষের ঘনত্ব। তাহলে একক কোষের ঘনত্ব কেলাস অর্থাৎ পদার্থের ঘনত্বের কিন্তু সমান হয়, বোঝা গেছে? এই ঘনত্বটাই কিন্তু ওই মৌলিক পদার্থের ঘনত্বের সমান। সুতরাং কোনো কেলাসাকার মৌলিক পদার্থের একক কোষ যদি ঘনক আকার হয় তবে উক্ত পদার্থটির আমরা কেলাসের ঘনত্ব কি করে পাবো, রো সমান জেড ইন্টু m/n/এর কিউব। বোঝা গেছে? আর এটাকে যদি আমি একটু ভালো করে লিখি কি হবে সূত্রের আকারে, সূত্রটা হচ্ছে রো ইজিক্যাল টু জেড ইন্টু m/n ইন্টু এর কিউব। এটা হচ্ছে একটা সূত্র, যে কোনো ঘনকাকার একক কোষের ক্ষেত্রে ঘনত্ব নির্ণয়ের সূত্র। এরপরে ঘনকাকার একক কোষ বিশিষ্ট আয়নীয় যৌগের ক্ষেত্রে যে কেলাসটা তার ক্ষেত্রে ঘনত্ব আমি কি করে নির্ণয় করব। এই একই সূত্রই কিন্তু আয়নীয় যৌগের কেলাসের ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা হয়, তবে কি এক্ষেত্রে আমি সমীকরণে যে জেড রাশিটা বলা হচ্ছে আয়নীয় যৌগের একক কোষে সংকেত এককের সংখ্যা, এবং এমটা হলো ওই যৌগের সংকেত ভর। ঠিক আছে, এমটা পারমাণবিক ভর না হয়ে সংকেত ভর। তাহলে এখানে লিখে দিচ্ছি যে এই জেডটা হচ্ছে কি আর এমটা হচ্ছে কি, আয়নীয় যৌগের একক কোষে সংকেত এককের সংখ্যা। মানে বুঝতে পেরেছো কেন হচ্ছে না? এটা তো সংকেত দিয়ে হয় না, মনে করো প্রত্যেকটা পয়েন্টে ল্যাটিসের যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একটা করে অণু রয়েছে না যৌগের, সেই অণুটাকে একটা সংকেত মনে করো H2, তাহলে প্রত্যেকটাতে H2 রয়েছে। তাহলে এই যে সংকেত এককের সংখ্যা, কতগুলো সংকেত রয়েছে একটা ইউনিট সেলে, সেটাই বলেছে। আর এক্ষেত্রে এম এর মানটা কি, এমটা কিন্তু পারমাণবিক ভর না হয়ে সংকেত ভর হবে, এমটা হচ্ছে সংকেত ভর। সুতরাং কোনো আয়নীয় যৌগের একক কোষ যদি ঘনকাকার হয় তবে উক্ত যৌগের অর্থাৎ কেলাসের মানে কেলাসটারও যা ঘনত্ব ওই যৌগের ঘনত্ব একই, সেক্ষেত্রে কত হবে রো সমান জেড ইন্টু m/n ইন্টু এর কিউব। সেক্ষেত্রেও একই সূত্র হবে, শুধু এখানে জেড এবং এম এর মানটা মানে এখানে ডিনোটটা আমি আলাদাভাবে করেছি। এবারে আমরা অঙ্ক দেখে নিচ্ছি। অঙ্ক তো অবশ্যই করতেই হবে, কারণ যেহেতু প্রচুর অঙ্ক পড়ে এটা নিয়ে। একটা আয়রন ধাতু অর্থাৎ লোহার দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। লোহাটা কি করে, লোহা অর্থাৎ Fe দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। যদি উক্ত কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য 288 পিকোমিটার হয়, এর ক্ষেত্রে একক কোষের কিনারা অর্থাৎ এ সমান 288 পিকোমিটার যদি হয়, এটা হচ্ছে কিনারা দৈর্ঘ্য, তবে আয়রনের ঘনত্ব নির্ণয় করো। আমি আবারও বলেছি আয়রনের ঘনত্ব দেখো, কোষের ঘনত্ব যা হবে কেলাসের ঘনত্বও তাই, অর্থাৎ এক্ষেত্রে একক কোষের ঘনত্ব যা হবে আয়রনের ঘনত্বও তাই হবে। তাহলে বলেছে আমাকে আয়রনের ঘনত্ব নির্ণয় করো। বলে দেওয়া আছে Fe এর পারমাণবিক ভর সমান 55.85। বলেছে Fe এর m সমান, এই এমটা কি পারমাণবিক ভরটা সমান কত আছে 55.85, এটা বলে দেওয়া আছে। তাহলে আমাকে আয়রনের ঘনত্ব নির্ণয় করতে হবে। তাহলে আয়রনের ঘনত্ব সমান কি হবে, আমরা সূত্র জানি রো সমান জেড ইন্টু m/n ইন্টু এর কিউব। আমরা জানি রো সমান জেড ইন্টু m/n ইন্টু এর কিউব, এটা হচ্ছে সূত্র। কি বলা আছে, এ সমান 288 দেওয়াই আছে, আবার অর্থাৎ এটাকে আমাকে কিন্তু আগে মিটারে করে নিতে হবে, কেননা ঘনত্বটা কিন্তু গ্রাম পার সেমির কিউব বা গ্রাম পার সিসি ইউনিটে বেরোবে।
তাহলে এটাকে আমাকে আগে সেমিতে করতে হবে। তাহলে ঘনত্ব নির্ণয়ের অঙ্কে সবসময় আমার যে ইউনিটটা সেটা অবশ্যই গ্রাম এবং সেমির গ্রাম পার সেমির কিউবে কিন্তু হবে। তার মানে দৈর্ঘ্যের এককটাকে সেমিতে করতে হবে, ভরের এককটাকে গ্রামে করতে হবে। তাহলে পিকোমিটার যেহেতু আছে, তাহলে এর সমান যেহেতু 288 পিকোমিটার, তাহলে 288 ইন্টু 10⁻⁻12 মিটার হলো। এবার এটাকে আবার সেন্টিমিটারে করলে কি হবে, এটাকে আবার মানে 10 স্কোয়ার দিয়ে গুণ হয়ে যাবে, সমান হয়ে যাবে কত 288 ইন্টু 10⁻⁻10 সেন্টিমিটার হয়ে গেছে। জেড কত, মানে কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা কত হয় দেহকেন্দ্রিকের ক্ষেত্রে, জেড সমান 2 হয়। এম এর মানটা দেওয়াই আছে, এর মানটাও পেয়ে গেলাম। এন এর মানটা আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে এখানে আমি মানটা বসাচ্ছি। তাহলে রো সমান কত হবে, দেখো জেড এর মানটা কত হবে, জেড এর মানটা আমরা জানি যে 2 হয়েছে, ঠিক আছে। এবারে দেখো এম এর মানটা কি হবে, এম এর মানটা আমি বসাচ্ছি 55.85, 55.85। এবারে নিচের টার্মটা একটু বড় হবে, নিচে কি অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু এর মানটা হচ্ছে 288 ইন্টু 10⁻10 এর হোল কিউব, 10⁻10 এর হোল কিউব। এবার ইউনিটটা কি হবে, ইউনিটটা কিন্তু গ্রাম সেমি টু দি পাওয়ার -3, গ্রাম সেমি টু দি পাওয়ার -3। এবারে গুণ করে কি হবে, আমি আগে সংখ্যাগুলো গুণ করছি, সংখ্যাগুলো গুণ করলে হবে 2 ইন্টু 55.85 বাই 6.022 ইন্টু 288 ইন্টু 288 ইন্টু 288। এবারে পাওয়ারটা করলে কি হবে 10⁻23, তারপর উপরে উঠলে আর এটা -30 উপরে উঠলে +30 হয়ে যাবে, তার মানে 10⁻7। এবারে এই পুরোটা যদি আমি গুণ করি, দেখো গুণ করলে আমি হিসাব করে রেখেছি, গুণটা করলে হচ্ছে 7.76 গ্রাম পার সেমি কিউব, 7.76 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। এটা হচ্ছে একক কোষের ঘনত্ব বলতে পারো বা আয়রনের ঘনত্ব বলতে পারো। এটাই হচ্ছে আয়রনের ঘনত্ব বা লোহার Fe এর ঘনত্ব। 2 নম্বর ম্যাথটা 2 নম্বরে বলেছি যে কপার ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। কপার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য নির্ণয় করো। বলেছে কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য নির্ণয় করো। কিনারা দৈর্ঘ্য মানে এটা সমান নির্ণয় করতে বলেছে। দেওয়া আছে কি না, ধাতব কপারের ঘনত্ব দেওয়া আছে কত, 8.9 গ্রাম সেমি টু দি পাওয়ার -3। তাহলে ঘনত্ব রো দেওয়া আছে 8.9 গ্রাম সেমি টু দি পাওয়ার -3 এবং পারমাণবিক ভর দেওয়া আছে 63.5, মানে এম দেওয়া আছে 63.5। এবারে নির্ণয় করো যে এর কিনারা দৈর্ঘ্য কী হবে। একই ব্যাপার, তাহলে আমার সূত্র, আগে সূত্রটা লিখে ফেলতে হবে। সূত্র কি, রো সমান জেড ইন্টু এম বাই ক্যাপিটাল এন ইন্টু এর কিউব। এই সূত্রটা সব জায়গায় লিখে ফেলতে হবে। এবারে দেখো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাসের ক্ষেত্রে জেড সমান কত, জেড সমান কিন্তু 4। এখান থেকে এর কিউব সমান কি লিখতে পারি, এর কিউব সমান, তাহলে এখানে রোটা নিচে নেমে আসবে জেড ইন্টু এম ডিভাইডেড বাই এন ইন্টু রো ইন্টু এম এর মান কত, এম এর মান দেওয়া আছে 63.5, এন এর মান কত, এন এর মানটা আমরা জানি যে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু রোর মানটা কত দেওয়া আছে 8.9 গ্রাম সেমি টু দি পাওয়ার -3। আর ইউনিট চেঞ্জ করার কোনো দরকার নেই, তাহলে উত্তরটা কত বেরাবে,
এখানে উত্তরটা অবশ্যই সেমির কিউবে বেরাবে, কেন যেহেতু এর কিউব আছে সেমির কিউবে বেরাবে। তাহলে ওখানে দেখো এখানে আমি ক্যালকুলেশনটা করলে আমার এটা মানে উত্তরটা আসবে, এখানে এর কিউব সমান বেরোবে 4.739 ইন্টু 10⁻⁻23 সেমির কিউব। এখন এ সমান কত? এ সমান তাহলে কত হবে? এইটার তাহলে ঘনমূল হবে, এটার ঘনমূল করলে কত হবে? এটার ঘনমূল যদি আমি করি হয়ে যাবে 3.62 ইন্টু 10⁻⁻8 3.62 ইন্টু 10⁻⁻8 সেমি। এটাকে আমাকে পিকোমিটারে যদি করি কি কত হবে? 10⁻10 দিয়ে গুণ হবে, যেহেতু সেমিতে আছে তাহলে হয়ে যাবে 362 পিকোমিটার। সেমিতে আছে কিন্তু, মানে অ্যাকচুয়ালি 10⁻⁻10 সেমি সমান 1 পিকোমিটার। এখান থেকে আমি এর মানটা লিখেছি, বোঝা গেছে? 10⁻⁻8 সেমি সমান এটা। মলিবডেনাম এমও মলিবডেনাম বলেছে ঘনকাকার কেলাস গঠন করে, মানে সরল ঘনকাকার, না সরল বলেনি, শুধু বলেছে ঘনকাকার কেলাস গঠন করে, মনে হচ্ছে নির্ণয় করতে হবে। বলেছে উক্ত কেলাসের একক কোষের কিরানা দৈর্ঘ্য বলেছে 0.31 ন্যানোমিটার, এর মানটা বলেছে 0.31 ন্যানোমিটার। অবশ্যই এটাকে সেমিতে করতে হবে। মলিবডেনামের ঘনত্ব দেওয়া আছে কত? 10.3 গ্রাম সেমি⁻³ দেওয়া আছে। আর কি দেওয়া আছে? পারমাণবিক ভর দেওয়া আছে 96, এম দেওয়া আছে 96। ওই ক্লাসের একক কোষে পরমাণুর সংখ্যা নির্ণয় করো। পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে, পরমাণুর সংখ্যা নির্ণয় করলে আমরা কি ধরনের ঘনকাকার ক্লাস সেটা আমরা পেয়ে যাব, যদিও সেটা নির্ণয় করতে দেয়নি। তাহলে বলেছে একক কোষে, অর্থাৎ আমাকে জেড এর মানটা নির্ণয় করতে বলেছে। এখানেও একই জিনিস, সূত্রটা লিখতে হবে, রো ইজিক্যাল টু জেড ইন্টু এম ডিভাইডেড বাই এন ইন্টু এর কিউব। প্রশ্নানুসারে কি দেওয়া আছে? এর মানটা আমাকে দেওয়া আছে, এটাকে আমাকে সেমিতে করতে হবে। তাহলে এটাকে যদি সেমিতে করি, এটাকে যদি করি ইন্টু 10⁻, কত হবে বলো তো? সেমিতে করতে হলে 10⁻⁻8 দিয়ে গুণ করতে হবে, 10⁻⁻8 দিয়ে গুণ করতে হবে, এত সেমি। আর সব কিছু ঠিক আছে। এবারে আমাকে জেড এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে জেড সমান কি হবে? জেড সমান আমরা জানি, জেড সমান রো ইন্টু এন ইন্টু এর কিউব ডিভাইডেড বাই এম, ইন্টু এন এর মানটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, এর কিউব এর মানটা দেওয়া আছে 0.31 ইন্টু 10⁻⁻8 এর হোল কিউব ডিভাইডেড বাই 96। তাহলে এটা যদি আমি সংখ্যাগুলোকে আলাদা করি, 10.3 ইন্টু 6.022 ইন্টু এটা 0.31কে 3বার লিখবো, 0.31 ইন্টু 0.31 ইন্টু 0.31 ডিভাইডেড বাই 96 ইন্টু কত হবে? পাওয়ারগুলোকে একসঙ্গে করলে এটা 8×3 = 24, -24 আর +23, তাহলে হয়ে যাবে 1/10 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 960 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কত বেরোবে? আমাকে মানটা কিন্তু 1.92 বেরোবে। এটা নিয়ারেস্ট ইজিক্যাল টু কত হবে? নিয়ারেস্ট ইজিক্যাল টু 2। তাহলে এখানে জেড এর মানটা কত হয়ে যাবে? 2। যদি বলতো এটা কি ধরনের ঘনকাকার কেলাস, তাহলে আমি কি বলতাম? এটা কিন্তু দেহকেন্দ্রিক, দেহ যদিও দেয়নি, দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাস। আজকে তাহলে এই পর্যন্তই। আজকে তাহলে আমরা শিখলাম যে ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা এবং ঘনকাকার একক কোষের ঘনত্ব। এবং এই ঘনত্বটা আমরা জেনেছি যে ঘনত্বটা খুব একটা দারুণ জিনিস জানলাম, যে কোনো পদার্থের ঘনত্ব যা হয় ওর একক কোষের ঘনত্ব একই হয়। যদি আমরা ওর একক কোষের ঘনত্ব নির্ণয় করতে পারি তাহলে পদার্থের ঘনত্বটাও আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এতদূর পর্যন্ত আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমরা
যে কেলাস গঠনকারী যে কণাগুলো তাদের যে ক্লোজ প্যাকিং অর্থাৎ ঘন সন্নিবেশটা কীরকম হচ্ছে, সেটা আমরা খুব ইন্টারেস্টিং টপিক, সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। যদি আজকের ক্লাস নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।